ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি জেএনকে স্যার, সাবজেক্ট ইংলিশ। আজকের বিষয় হচ্ছে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি। লেটস বিগিন আওয়ার ক্লাস। Part of the following sentences have been given as the option. Select the option that contains an error. কেমন? অর্থাৎ এখানে দেখো নো এরর অপশনটা নেই, কারণ ডিরেকশন অলরেডি বলা আছে দ্যাট কন্টেইনস অ্যান এরর, সুতরাং নো এরর অপশন এখানে খুঁজলে পাবে না। ফার্স্ট কোয়েশ্চেন, ক্যান উই ভিজিট এ স্ট্যাচু অফ লিবার্টি? এই যে স্ট্যাচু অফ লিবার্টি, তার আগে যে আর্টিকেলটা বসে ডেফিনেট আর্টিকেল, দ্যাট ইজ দ্য স্ট্যাচু অফ ইউনিটি, দ্য স্ট্যাচু অফ লিবার্টি, কেমন সবসময় আর্টিকেল ইউজ করা হয় দ্য। দ্যাটস ওয়াই দ্য আনসার শুড বি অপশন সি। ঠিক আছে, এটা হচ্ছে একটা আর্টিকেলের কোয়েশ্চেন, দ্য স্ট্যাচু অফ লিবার্টি। নেক্সট কোয়েশ্চেন আসি, অলসো অন আর্টিকেল, এটাও আর্টিকেলেরই কোয়েশ্চেন। উই ওয়ার গ্রেটফুল। দেখো অনেক সময় কোন জায়গায় একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেটা হচ্ছে আমাদের মনের মধ্যে সবসময় একটা কোয়েশ্চেন থেকেই যায় যে গ্রেটফুলের পরে টু হয়। কোয়েশ্চনটা দেখলেই মনে হবে যে উই আর গ্রেটফুল টু আ বুক, ডেফিনেটলি গ্রেটফুলের পরে টু হয়, সেটা পার্সন হলে হয়। আই এম গ্রেটফুল টু কুন্তল স্যার, তখন আমরা বলবো টু পার্সনের ক্ষেত্রে। কিন্তু সামথিং, বইটা হচ্ছে সামথিং, সামথিং এর ক্ষেত্রে হয় ফর। তাহলে গ্রেটফুল টু, এটা হচ্ছে কিসের জন্য? পার্সনের ক্ষেত্রে হয়, এটা মনে রাখবে। তাহলে এই পোর্শনটাতে কোনো ভুল নেই। যদি তোমার কখনো মনে হতে পারতো এই জায়গাটা, তাহলে প্রবাবল জায়গাটা বলে দিলাম, ভুল নেই। এখানেও আর্টিকেলটা এ বুকের জায়গায় দ্য বুক হবে। উই ওয়ার গ্রেটফুল ফর আ বুকের জায়গায় ফর দ্য বুক দে গেভ আস। এবার এখানটা একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা তোমাদেরকে বলে দেব। দেখো এই যে দে গেভ আস, এটা তো একটা সেন্টেন্সের পার্ট, এটা একটা সেন্টেন্সের পার্ট। তাহলে এই দুটো পার্টের মধ্যে নিশ্চয়ই এখানে একটা কনজাংশন আছে, তাহলে এখানে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড আছে। এগুলোকে জিরো রিলেটিভ বলা হয়, ইউজ করা হয় না, কেমন? তাহলে এখানে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, অর্থাৎ উই ওয়ার গ্রেটফুল ফর আ বুক হুইচ দে গেভ আস। তাহলে এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা আছে, একটা সিম্পল বিষয় মাথায় রেখে দাও, যখনই কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড থাকছে, যেটা এখানে রয়েছে দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড, তার আগে যে নাউনটা আছে, তার আগে একটা নাউন আছে, সেটা হচ্ছে বুক, এবং সেই নাউনের আগে সবসময় আর্টিকেল দা ইউজ করবে। এটা হচ্ছে রুলসটা, একদম ভেরি সিম্পল রুলস। ডাব্লিউএইচ ওয়ার্ড, আগে একটা নাউন, তার আগে দা। ঠিক আছে? এরকম যদি আরো এক্সাম্পল বলি, হি ইজ দ্য ম্যান আই নো। কখনোই আমরা বলবো না হি ইজ আ ম্যান আই নো, হি ইজ দ্য ম্যান আই নো, মানে এখানেও একটা সেম ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, দ্যাট হুম। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড, নাউন, তার আগে দ্য। ভেরি সিম্পলি এইভাবে মনে রাখো, কেমন? বেশ, তাহলে নেক্সট কোয়েশ্চেনে আসি। আরেকটা এক্সাম্পলে বলে দিই তাহলে এই প্রসঙ্গে, হুম দিয়ে হলো, হি ইজ দ্য বয় who is honest। দেখো বয়, এখানে হুটা মেনশন করেই দিলাম, বয় নাউন, তার আগে আর্টিকেলটা দ্য। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড, নাউন, তার আগে দ্য, এইভাবে মনে রাখো, কেমন? বেশ, নেক্সট কোয়েশ্চেনে আসি।
সিন্স হিজ son has not yet completed the age of 18. দেখো এই পার্টটা আন্ডারলাইন করা নেই, তাহলে আমার ভুল যে পার্টটা, এই যে আন্ডারলাইন পার্টগুলো থেকে এখানে অপশনস গুলো দেওয়া আছে। তার আগে এই সেন্টেন্সটার প্রসঙ্গে একটুখানি বলে নিই। সবার আগে যেটা বলবো, সিন্স, সিন্স এর ফাংশন কি এখানে? এখানে সিন্সটা হচ্ছে ইউজড অ্যাজ কনজাংশন। সিন্সটাকে আমরা কনজাংশন হিসেবে ইউজ করেছি, যার অর্থ হচ্ছে বিকজ। বিকজ অর্থে সিন্সকে ইউজ করা হয়েছে। কেমন? সিন্সকে আমরা টাইম কনজাংশন হিসেবে ইউজ করতে পারি, আবার সিন্সকে কজ হিসেবে ইউজ করা যায়। বেশ, দেখো এবার ইয়েট প্রসঙ্গে বলি একটুখানি। এখানে ইয়েটটা কিন্তু কনজাংশন নয়, আমরা জানি বাট, ইয়েট, স্টিল এগুলো কনজাংশন। এখানে ইয়েটটা কিন্তু কনজাংশন না। আর ইয়েটকে যখন আমরা কোনো সেন্টেন্সে ইউজ করব, সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং সেই সেন্টেন্সটা হবে নেগেটিভ। খেয়াল করে দেখো, হ্যাজ নট ইয়েট, নেগেটিভ রয়েছে, ইয়েট রয়েছে, এটাও মনে রাখবে। ঠিক আছে, এই পার্টটুকু এক্সপ্লেন করলাম। নেক্সট আমাদের এবার এরর পার্টটাতে আসি। দেখো সিন্স ইজ নট, তাহলে হ্যাজ নট রয়েছে। দেখো টেন্সটা কোন টেন্স? না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, অর্থাৎ তুমি ভাবো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে যেহেতু টেন্সটা প্রেজেন্টে আছে, তাহলে এখানে কখনো আমরা ওয়াজ বলতে পারি না। তাহলে সিন্স হিজ son has not yet completed the age of 18, he is reluctant. রিল্যাক্ট্যান্ট কথাটা মিনিং হচ্ছে অনিচ্ছুক, আনউইলিং। ঠিক আছে, এবং তার দেখো রিল্যাক্ট্যান্ট মানে হচ্ছে আনউইলিং, তাহলে ওয়াজ এর পরিবর্তে ইট শুড বি ইজ, অর্থাৎ হি ইজ রিল্যাক্ট্যান্ট। এটা হচ্ছে একটা টেন্সের কারেকশন। তাহলে হি ইজ রিল্যাক্ট্যান্ট টু ফুলফিল হিজ সন্স ডিম্যান্ড। এটা ডিম্যান্ড, কেমন? স্পেসটা হবে না, অফ গেটিং আ মোটর বাইক। ক্লিয়ার? বেশ, পরের কোয়েশ্চেনে আসি। I am understanding you like her because she has a generous nature. তাই তো? I am understanding, এই যে ওয়ার্ডটা রয়েছে আন্ডারস্ট্যান্ডিং, এই ওয়ার্ডটা কি বলা হয় এটাকে? না, এই যে ফরমেশনে বসেছে এটা আন্ডারস্ট্যান্ডিং, এটাকে গ্রামাটিক্যাল টার্মে বললে বলা যায় প্রোগ্রেসিভ ফর্ম, যেটাকে আমরা খুব সহজে V4 নামে অনেকে বলে থাকে। চল, গ্রামাটিক্যাল টার্ম হচ্ছে প্রোগ্রেসিভ ফর্ম। হোয়াট ইজ প্রোগ্রেসিভ ফর্ম? না, ভার্বের দেখো তিনটে ফর্ম আছে। একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, অর্থাৎ V1, V2, V3। এছাড়াও ভার্বের আরেকটা ফর্ম হয়, সেটাকে বলা হয় প্রোগ্রেসিভ ফর্ম, যেটাকে আমরা বলি ভার্ব প্লাস আইএনজি ফর্ম, অর্থাৎ সেটাকে ভার্বই হতে হবে কিন্তু। ঠিক আছে, কারণ ভার্ব আইএনজি আগের ক্লাসে বলেছিলাম জেরান্ড হয়, নাউনের মতো কাজ করে। ভার্ব আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। বাট যেটা শুধু ভার্ব হিসাবে ইউজ করব, অর্থাৎ তার আগে কি করে বুঝবো এটা ভার্ব? না, আগে অক্সিলারি থাকবে, পরে ভার্ব আইএনজি, মানে এটা ভার্ব হিসাবে ইউজ করা হচ্ছে। দেখো, আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং, আগে অক্সিলারি আছে, তাহলে এই আন্ডারস্ট্যান্ডিংটাকে ইউজড অ্যাজ ভার্ব। আর এই ফর্মটাকে তখন আমরা বলবো প্রোগ্রেসিভ ফর্ম, PROGRESSIVE, অর্থাৎ ভার্ব উইথ আইএনজি ফর্ম ইজ কল্ড প্রোগ্রেসিভ ফর্ম। এবার বেশ কিছু ভার্বস আছে যেগুলোকে আমরা কখনো প্রোগ্রেসিভ ফর্মে ইউজ করতে পারি না। তার মধ্যে একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড। আই আন্ডারস্ট্যান্ড ইউ, নট আন্ডারস্ট্যান্ডিং ইউ। ঠিক আছে, তুমি তোমার বন্ধু বান্ধবকে কখনো বলতে পারো না আই অ্যাম লাভিং ইউ, কারণ লাভ, লাইক, হেট, ডিসলাইক, আন্ডারস্ট্যান্ড, ফরগেট, বিলিভ, সাপোজ, এইগুলো
কখনোই প্রোগ্রেসিভ ফর্মে ইউজ করা যায় না। ঠিক আছে, তাহলে কোন কোন ভার্বস গুলো বললাম? লাভ, লাইক, হেট, dislike, forget, remember, believe, suppose, এটসেট্রা। তাহলে এই ভার্বস গুলো কখনোই প্রোগ্রেসিভ ফর্মে ইউজ করা যায় না। প্রোগ্রেসিভ ফর্ম হচ্ছে ভার্ব উইথ আইএনজি ফর্মে ইউজ করা যায় না। দ্যাটস ওয়াই এদেরকে লিখবো, যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে সেই জন্য লিখবো আই আন্ডারস্ট্যান্ড ইউ। কেমন? তাহলে অপশন 3 ইজ দ্য রাইট আনসার। নেক্সট, when he resigned, the company offered him a huge sum of money, but he refused to agree. দেখো, এটা গ্রামাটিক্যালি কোনো মিস্টেক নেই সেন্টেন্সটাতে। তুমি যদি গ্রামার দেখতে চাও, গ্রামারের দিক থেকে সেন্টেন্সটা ঠিক, কিন্তু তোমাকে যখন অফার করছি, অফার করলে কি হয়? অ্যাকসেপ্ট করতে হবে বা রিফিউজ করতে হবে, তাই তো? তাহলে এখানে দেখো, হি রিফিউজ টু এগ্রি, এগ্রি মানে রাজি হওয়া। কোনো ওপিনিয়নের ক্ষেত্রে এগ্রি কথাটা ইউজ করতে পারি, বাট তোমাকে যখন আমি এটা কোনো কিছু অফার করছি, তুমি সেটাকে অ্যাকসেপ্ট করবে, তাই তো? তাহলে হি সেই কারণে এগ্রির জায়গাটা হবে হি রিফিউজ টু অ্যাকসেপ্ট ইট। ঠিক আছে, তাহলে এই এগ্রির জায়গায় ইট শুড বি অ্যাকসেপ্ট। এই পার্টটা লিখবো। তাহলে এগ্রির জায়গায় এটা করবো he refused to accept it. This is the answer of that option 2. Next, we were driving home. We were driving home when suddenly a deer runs. এই পার্টটুকু আগে দেখি কি আছে, runs. We were driving home, টেন্সটা দেখো পাস্টে আছে, তাই তো? তাহলে রিমেনিং পার্টটাও আমাকে পাস্টে রাখতে হবে। তাহলে রানস এর জায়গায় ইট শুড বি ran across the road। কেমন? তো রানস এর জায়গায় ইট শুড বি ran across the road। নেক্সট কি আছে? Mrs. Gomathi was tired and weak that। আর নেগেটিভ কনসেপ্টের কোয়েশ্চেন, খেয়াল করে দেখো, তাই তো? এই কনসেপ্ট, সো দ্যাট, টু, তাই তো? একটা হচ্ছে সিম্পল প্রথমটা, তারপরটা কমপ্লেক্স। সো দ্যাট এর স্ট্রাকচার কি? সাবজেক্ট, ভার্ব, সো, adjective, that, subject, cannot, V1। ক্লিয়ার? cannot, V1। তাহলে এবার দেখা যাক, সাবজেক্ট, ভার্বটা ওয়াজ আছে, তাহলে ক্যান এর জায়গায় ইট শুড বি কুড। তাহলে ওয়াজ শুধু দ্যাট আছে দেখো, তাহলে এই দ্যাট এর পরিবর্তে ইট শুড বি সো টায়ার্ড। দেখো অ্যাডজেক্টিভ, একের বেশি অ্যাডজেক্টিভও থাকতে পারে, তাহলে সাবজেক্ট, ভার্ব, সো, অ্যাডজেক্টিভ, তারপরে দ্যাট, রিমেনিং পার্টটা দেখো। ঠিক আছে, তাহলে এই স্ট্রাকচারটাকে ফলো করলে আমরা এই কোয়েশ্চেনটাকে সলভ করতে পারবো। তাহলে আনসারটা কোথায় হবে? ওয়াজ দ্যাট, তাই তো? তাহলে গোমতী ওয়াজ দ্যাট যেটা আছে দেখো, এই জায়গাটা ইট শুড বি
সো টায়ার্ড অ্যান্ড উইক দ্যাট, অর্থাৎ এই পার্টটাতে এই দ্যাটটার পরিবর্তে লিখবো আমরা সো। ফলো দিস স্ট্রাকচার। আচ্ছা, টু টুটা যেহেতু লিখেছি সেটাও একবার এক্সপ্লেন করে দিচ্ছে। সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ, তারপর একটা ইনফিনিটিভ বসে, ঠিক আছে? আর একটা জিনিস খেয়াল করবে, দ্য ফার্স্ট ওয়ান, এই টু টুটাকে সিম্পল সেন্টেন্স ইউজ করা হয়, আর সো দ্যাট কে ইউজ করা হয় কমপ্লেক্স সেন্টেন্সে। টু টু সিম্পল সেন্টেন্সে, সো দ্যাটটাকে কমপ্লেক্স সেন্টেন্সে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনে আসছে। I will be arrange all the necessary materials. জেনারেলি আমরা কি করি না, উইল, এটা হচ্ছে একটা মডেল, তারপরে যদি বি হয় তারপরে ভিটি ফর্মটাকে ইউজ করতে হয়, অর্থাৎ আই উইল বি অ্যারেঞ্জড। এবার যদি বলি আই উইল বি অ্যারেঞ্জড, মিনিংলেস সেন্টেন্স। দেখো, আমাকে অ্যারেঞ্জ করা হবে তা তো নয় বিষয়টা। দেখো, তাহলে যেটা বলছিলাম যে প্রসঙ্গে, যে উইল মডেলের পরে একটা বিই হয় এবং তারপরে ভি3 ফর্মটা বসে, অর্থাৎ মডেল বিই ভি3, এবং সেটা প্যাসিভ ফর্মে হয়। কিন্তু এই ফরমেশনটা হলে হয় প্যাসিভ ফর্মে। এবার আমি যদি এটাকে প্যাসিভ করতে যাই, দেখো আই উইল বি অ্যারেঞ্জ মানে হচ্ছে আমাকে অ্যারেঞ্জ করা হবে, এরকম একটা মিনিং বোঝাচ্ছে। তা তো নয়, বিষয়টা হচ্ছে আমি অ্যারেঞ্জ করব, তাহলে এটা প্যাসিভ হবে না, অ্যাক্টিভ ভয়েসই থাকবে। তো সেই কারণে আমরা আই উইল অ্যারেঞ্জড অর্থাৎ বিটাকে অমিট করব, তাহলে সেন্টেন্সটা কারেক্ট। আই উইল অ্যারেঞ্জ তাহলে অ্যাক্টিভ ভয়েসে। এবার দেখো, আমাদের কোনো অপশনই এখানে পাচ্ছি না, যেটা বললাম আমি ডেফিনেটলি সেটা কারেক্ট, যে আই উইল অ্যারেঞ্জ অল দ্য নেসেসারি মেটেরিয়ালস ফর দ্য প্রোগ্রাম, বাট এখানে অপশনসে কোনোটা নেই, তাহলে আমাকে কি আনসার করা উচিত? এবার দেখো, আয়ের সঙ্গে ওয়াজ অ্যারেঞ্জ হবে না, কারণ বি ভার্বের পরে ভার্বে ভিটি ফর্ম বসে, তাহলে এই অপশনটাকে তুমি এলিমিনেট করতে পারলে। আর কিভাবে এলিমিনেট করলে? আয়ের সঙ্গে কখনো ইজ হয় না, এই অপশনটাকে এলিমিনেট করতে পারলে। আই উড এর পরে মডেলের পরে সবসময় ভার্বে ভি1 ফর্ম বসে, এটাকেও তুমি এলিমিনেট করতে পারলে। তাহলে আমার হাতে পড়ে রইল তাহলে অপশন 2, অর্থাৎ আই উইল বি অ্যারেঞ্জিং, এটা হচ্ছে দিস ইজ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটাকে আমরা আরেকটা যেভাবে লিখতে পারি, সিম্পল ফিউচারে যেমন লিখতে পারছি আই উইল অ্যারেঞ্জ অল দ্য নেসেসারি ম্যাটেরিয়ালস ফর দ্য প্রোগ্রাম, সিমিলারলি এটাকে এইভাবেও লেখা যাবে যদি আমরা ফিউচার কন্টিনিউয়াস লিখতে চাই, I will be arranging all the necessary materials for the program. ঠিক আছে? তাহলে আমি যেটা বললাম আগে, I will arrange, this is also absolutely correct, this also correct option, option 2. Clear? So come to the next question. আর কিভাবে অপশনগুলোকে এলিমিনেট করে আনসার করা যায় সেই প্রসেসটাও তোমাদেরকে দেখালাম, সেই প্রসেসটা ইউজ করতে পারো। ঠিক আছে? নেক্সট, his energetic attitude showed that, কি দেখাচ্ছে? He had soundly slept the previous night. তো এর একটুখানি বলি, যেটা বলছিলাম সাউন্ডলি স্লেপ্ট, তাহলে এখানে স্লেপ্ট হচ্ছে ভার্ব, মেইন ভার্ব হচ্ছে স্লেপ্ট। বেশ, আমরা কি জানি যে সাবজেক্টের পরে যদি মেইন ভার্ব থাকে তারপরে ডেফিনেটলি অ্যাডভার্ব বসে, বা এটাও হয় একই ব্যাপার, সাবজেক্ট তারপরে যদি অবজেক্ট বা কমপ্লিমেন্ট, যার বাংলা হচ্ছে পরিপূরক, অবজেক্ট বা কমপ্লিমেন্ট, ওটা আমি পুরোটা লিখলাম না, কমপ্লিমেন্ট, তারপরে বসে অ্যাডভার্ব। কেমন? যেহেতু এখানে কমপ্লিমেন্ট নেই, তাহলে কি হবে? মেইন ভার্ব হচ্ছে স্লেপ্ট, সাউন্ডলি হচ্ছে অ্যাডভার্ব, তাই তো? সাউন্ডলি হচ্ছে অ্যাডভার্ব আর স্লেপ্ট হচ্ছে মেইন ভার্ব, তাহলে এখানে আনসার হওয়া উচিত স্লেপ্ট সাউন্ডলি দ্য প্রিভিয়াস নাইট। কেমন? স্লেপ্ট সাউন্ডলি, এই তিনটা চলে এসছে এখানে, মানে তিনবার স্লেপ্ট সাউন্ডলি নয়,
ওটা মিস্টেক, এটা যেন ভেবে নাও, ঠিক আছে? তাহলে এটা আনসার হবে স্লেপ্ট সাউন্ডলি। ক্লিয়ার? কেন হবে না, দিস ইজ দ্য এক্সপ্লানেশন। ক্লিয়ার? বেশ, তাহলে পরে কোশ্চেনে আসি। ইট ইজ আ চিফ রিজনেবল, এটা হবে আনসার ইট ইজ রিজনেবলি চিপ। কেমন? আর এই যে পয়েন্টস এগুলো বলছি এইগুলোকে মনে রাখতে পারলেই হবে, ঠিক আছে? তাহলে ইট ইজ আ রিজনেবলি চিপ রেস্টুরেন্ট। এবার বলি এই এটা কার রেসপেক্টে হয়েছে না, এটা সবসময় যে কোনো জিনিস মনে রাখবে আর্টিকেল বসে নাউনের আগে, তাহলে এই রেস্টুরেন্টের জন্য এই এটা বসছে, চিপ বা রিজনেবলের জন্য ন, ঠিক আছে? এটা হচ্ছে রিজনেবলি চিপ। কেন রিজনেবলি চিপ সেটা এক্সপ্লেন করি। চিপটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই যে প্রসেসটা বলবো এই প্রসেসের কনসেপ্টে আমরা পরবর্তীকালে আর একটা কোয়েশ্চেনেতেও করব, ঠিক আছে? যেমন এটাকে মনে রাখবে, একটা ছোট্ট বিষয় মনে রাখবে, অক্সিলারি ভার্ব বা বিভার্ব অক্সিলারি ভার্ব বা বিভার্ব অক্সিলারি অথবা বিভার্ব যেটা এখানে ইজ রয়েছে দেখো, তারপরে বসে অ্যাডভার্ব, তারপর পরে বসে অ্যাডজেক্টিভ অথবা ভার্বের ভিটি ফর্ম। এখানে ভার্বের ভিটি ফর্মটা নেই, এখানে অ্যাডজেক্টিভটা আছে দেখো, চিফ হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এটা কারেকশন হবে রিজনেবলিতে, সেই কারণে আগে এলো। তাহলে বিভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, দ্যাটস ওয়াই ইট শুড বি রিজনেবলি চিপ। কেন রিজনেবলি চিপ না, অক্সিলারি বা বিভার্ব যদি থাকে, অক্সিলারি বা বিভার্ব রয়েছে, তারপরে আসবে অ্যাডভার্ব, সেই জন্য এলো রিজনেবলিটা, চিপটা হচ্ছে অ্যাডজেক্টিভ, চিপ অ্যাডজেক্টিভ। এই স্ট্রাকচারটাকে ফলো করে এই আনসার। এই স্ট্রাকচারটাকে ভালো করে মনে রাখো, পরে কোশ্চেনই প্রবাবলি এরকম টাইপেরই একটা কোশ্চেন আছে। তাহলে এটা হবে ইট ইজ রিজনেবলি চিপ, আর এই আর্টিকেলটা বসেছে এই রেস্টুরেন্টের জন্য, কারণ অ্যাডজেক্টিভের আগে বা অ্যাডভার্বের আগে কোনো আর্টিকেল বসে না। তোমার যদি মনে হয় কখনো যে চিপের আগে অ্যাডজেক্টিভ এই আর্টিকেলটা কেন, না, অ্যাকচুয়ালি আর্টিকেলটা বসেছে এই রেস্টুরেন্টের আগে। যেমন আমরা বলি হি ইজ আ গুড বয়, তাহলে এই এটা কিসের জন্য বসেছে, বয়ের জন্য, গুডের জন্য না। সেম কনসেপ্ট এটাও, ঠিক আছে? তাহলে আনসার কোনটা হবে, আ রিজনেবলি চিপ, তাই তো? অপশন 4 ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? বেশ, কাম টু নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 11, one must do his or her duty properly। তাহলে এই কোয়েশ্চেনটা একটুখানি বলে রাখি, এটা ইলাবোরেটলি কোয়েশ্চেনটাকে বলতে হবে। তিনটে পয়েন্ট বলবো এই ওয়ান প্রসঙ্গে। কেমন? ওয়ানটা সাবজেক্ট, ঠিক আছে? এই ওয়ান প্রসঙ্গে বলি, এই ওয়ানটা দেখো এখানে সাবজেক্ট, তাহলে ওয়ান যখন সাবজেক্ট হিসেবে ইউজ করব, ওয়ান হোয়েন ওয়ান ইউজড আস সাবজেক্ট, যখন আমরা ওয়ানকে সাবজেক্ট হিসেবে ইউজ করব, ওয়ান দিয়ে যখন ওয়ান মিনস এভরিওয়ান, প্রত্যেককে বোঝাবে, এভরিওয়ানকে বোঝাচ্ছি মানে কেউ বাদ যাবে না। ওয়ান মিনস অল, এই সেন্সে যখন আমরা ইউজ করব তখন সেটা ফলোড বাই ওয়ান্স হয়, অর্থাৎ ওয়ান ইজ ফলোড বাই ওয়ান্স। কেমন? কখন ওয়ান ইজ ফলোড বাই ওয়ান্স না, হোয়েন ওয়ান ডিনোটস, যখন ওয়ান দিয়ে বোঝাবো এভরিওয়ান, প্রত্যেককে, অল মানে কেউ বাদ যাচ্ছে না এমন সেন্সে, তখন ওয়ান ইজ ফলোড বাই ওয়ান্স হবে, হিজ অথবা হার হয় না। নাম্বার 2,
ওয়ান ইজ ফলোড বাই হিজ অথবা হার, এটাও বলা যায়। ওয়ান ইজ ফলোড বাই হিজ অর হার বলবো কখন না, এই ওয়ানটা যখন অনলি ওয়ান ইন নাম্বার, অর্থাৎ একটাই মাত্র সংখ্যা যখন আমরা বোঝাবো, ওয়ান দিয়ে যখন একটা সংখ্যা বোঝাবো তখন সেটা ফলোড বাই হিজ অথবা হার হবে। কেমন? ওয়ান দিয়ে যখন আমরা একটাই মাত্র সংখ্যা বোঝাবো তখন সেটা ফলোড বাই হিজ অথবা হার হবে। কেমন? ধরো একটা এক্সাম্পল বলি, ওয়ান অফ দেম হ্যাজ given up his অথবা her studies। খেয়াল করে দেখো, ওয়ান অফ দেম, তাহলে এই ওয়ানটা হচ্ছে তাদের মধ্যে একজন, তাহলে তাদের মধ্যে যদি একজন হয়, তাই তো, তাহলে ওয়ান দিয়ে কজনকে বোঝাচ্ছি আমরা? একজন। তাহলে when one denotes only one in number তখন সেটা ফলোড বাই হিজ অথবা হার হয়। আর ওয়ান দিয়ে যখন আমরা প্লুরাল সেন্সকে ওয়ানকে ইউজ করবো, তো ওয়ান মিনস এভরিওয়ান, কেউ বাদ যাচ্ছে না, ওয়ান মিনস অল, দেন ফলোড বাই ওয়ান্স। তাহলে এবার খেয়াল করে দেখো সেন্টেন্সটা, ওয়ান মাস্ট ডু মানে একজনের করা উচিত, মানে এখানে এভরিওয়ান মাস্ট ডু এই সেন্সে ইউজ করা হয়েছে। দ্যাটস ওয়াই আমরা কি করব, হিজ বা হারের জায়গায় ইট শুড বি ওয়ান্স, তাই তো। তাহলে ওয়ান মাস্ট ডু ওয়ান্স ডিউটি অনেস্টলি, অপশনস অলরেডি এক্সিস্ট করছে, ঠিক আছে। সুতরাং ওয়ান মাস্ট ডু ওয়ান্স ডিউটি প্রপারলি বা অনেস্টলি, যাই বলো। নেক্সট আমরা আসছি কোয়েশ্চেন নাম্বার 12-এ। কেমন? মিস্টার মালথী ইজ লিভিং লোনলি ইন অ্যান অ্যাপার্টমেন্ট। এই পার্টটাতে কোন পার্টটা ভুল আছে? কেমন? তোমার হঠাৎ করে মনে হতে পারে ঠিকই আছে তো, বা ইজ লিভিংটাকে তোমার কখনো মনে হতে পারে হ্যাজ বিন লিভিং হয়ে যেতে পারে। এখানে কোথাও টাইম মেনশন করা নেই, সেই কারণে হ্যাজ বিন লিভিং হবে না, ইজ লিভিংই হবে। কিন্তু এখানে যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে এই যে লোনলি, এই পার্টটা ভুল। কেন ভুল? লোনলি আর অ্যালোন দুটো মিনিং ইজ সেম। পার্থক্যটা কোথায়? না ব্যবহারের পার্থক্য। কেমন? তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা বলি লোনলি প্লেস, লোনলি ম্যান, তাহলে লোনলির পরে কে আসছে? নাউন। অর্থাৎ এই ইউজটা হচ্ছে, এবার বলি অ্যাট্রিবিউট আর প্রেডিকেটিভ। তোমরা অ্যাডজেক্টিভ পড়তে গিয়ে ডেফিনেটলি জেনেছো, অ্যাট্রিবিউট মানে হচ্ছে নাউনের আগে অ্যাডজেক্টিভের ইউজ হলে তাকে বলা হয় অ্যাট্রিবিউট, পরে ইউজ হলে তাকে বলা হচ্ছে প্রেডিকেটিভ। তাহলে এই লোনলি ইউজটা হচ্ছে অ্যাট্রিবিউট ইউজ অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ লোনলি সবসময় নাউনের আগে বসবে, লোনলি প্লেস, লোনলি ম্যান, এইভাবে আমরা ইউজ করি। কিন্তু অ্যালোন, আই অ্যাম অ্যালোন, হি ইজ অ্যালোন, সাগর ইজ অ্যালোন, ফর এক্সাম্পল বলছি আমি। তাহলে দেখো এই যে নাউনের পরে আসছে অ্যাডজেক্টিভটা, তাহলে প্রেডিকেটিভ। তাহলে অ্যালোনকে ইউজ করা হয় কিভাবে? লোনলি যদি অ্যাট্রিবিউট হয় তাহলে অ্যালোন হবে প্রেডিকেটিভ। এবার দেখো, তাহলে মিস্টার মালতী ইজ লিভিং, অ্যালোন হবে, যেহেতু সাবজেক্ট আমরা পেয়ে গেছি নাউন, তাহলে নাউনের পরে ইউজ হলে হওয়া মানে প্রেডিকেটিভ, তাহলে লোনলির পরিবর্তে ইট শুড বি অ্যালোন। কেমন? অর্থাৎ এটা হবে লোনলির পরিবর্তে অ্যালোন। তোমাদেরকে আরেকটা বলছি দেখো, লিভিং আর অ্যালাইভ, খেয়াল করে দেখো, লিভিং ক্রিয়েচার বলি না অ্যালাইভ ক্রিয়েচার বলি? আমরা লিভিং পার্সন বলবো না অ্যালাইভ পার্সন বলবো? একটু ভেবে নিয়ে দেখো, অ্যালাইভ পার্সন কি হয়? দ্য পার্সন ইজ অ্যালাইভ, এটা বলা যায়। লিভিং ক্রিয়েচার বলা যায়, দ্য ক্রিয়েচার ইজ লিভিং, তাই তো। দ্য ক্রিয়েচার ইজ লিভিং মানে এখানে লিভিংটা
ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। কেন ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে? না আগে অক্সিলারি পরে ভার্ব আইএনজি মানে সেটা ভার্ব, অ্যাডজেক্টিভ না। লিভিং ক্রিয়েচার, তাহলে লিভিংটা হচ্ছে অ্যাট্রিবিউট, অ্যালাইভ হচ্ছে দ্য ক্রিয়েচার ইজ অ্যালাইভ প্রেডিকেটিভ। কেমন? তাহলে এইরকম ইউজের জন্য এটা, তাহলে লোনলির পরিবর্তে ইট শুড বি অ্যালোন। কেন অ্যালোন হবে? না অ্যাট্রিবিউট আর প্রেডিকেটিভ ইউজের জন্য। মিনিং কিন্তু দুটোরই সেম। ঠিক আছে, বেশ। নেক্সট কোয়েশ্চেনে আসছে, দেখো, আই অ্যাম ওয়ার্কিং উইথ হিম সিন্স 2002। আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা অলরেডি ডিসকাস করেছি যে সিন্স মানে হচ্ছে থেকে, পারফেক্ট টেন্সে থেকে বোঝালে হয় সিন্স, তাই তো? এবং সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সিন্স থাকা মানে টেন্সটা, দ্য টেন্স মাস্ট বি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর ইভেন পারফেক্ট টেন্সও হয়। তাহলে এখানে কোয়েশ্চেনের রেসপেক্ট অনুযায়ী আই অ্যাম ওয়ার্কিং, দিস ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কখনোই হবে না। তার রিপ্লেস হবে কি না পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেন্টেন্স স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, একটু উপরেই লিখছি, হ্যাজ অথবা হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস টাইম। এই টাইমটা ডেফিনেটলি মেনশন করা থাকবে। দ্য টাইম মাস্ট বি মেনশন ইন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বাট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কখনো টাইম মেনশন থাকে না। বাই ইউজিং সিন্স, for long, for a long time, throughout the year, throughout the day, throughout the night. যেমন it has been raining throughout the night. Clear? তো টাইমটা মেনশন অবশ্যই থাকবে, দ্যাট ইজ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কখনো টাইম মেনশন থাকে না। সো দ্য আনসার ইজ আই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ হিম সিন্স 2002। আর এই সিন্স কথাটা মানে হচ্ছে পয়েন্ট অফ টাইম। কেমন? কিছুক্ষণ আগে আমরা একটা কোয়েশ্চেনেতে ফার্স্ট কোয়েশ্চেনটা দিয়ে প্রবাবলি সিন্সের একটা ইউজ বললাম, যেখানে বিকজ অফ ইউজ করলাম, দ্যাট সিন্স ইজ কনজাংশন। বাট এই সিন্সটা হচ্ছে প্রেপোজিশন। কেন প্রেপোজিশন? না খেয়াল করে দেখবে, সিন্স ইউজড অ্যাজ প্রেপোজিশন যখন হবে নাউনের আগে বসবে। আ ভেরি সিম্পল মেথড। সিন্স মর্নিং, এই সিন্সটা প্রেপোজিশন। কিন্তু আমি যদি বলি সিন্স উই স্টার্টেড লেট, দেখো এই সিন্সটা প্রেপোজিশন না, এই সিন্সটা হচ্ছে কনজাংশন। কি করে আইডেন্টিফাই করবে? না কনজাংশন হলে সাবজেক্ট একটা ভার্ব থাকবে, এটাই কনজাংশন, তাই তো? নেক্সট কোয়েশ্চেনে আসছি, কোয়েশ্চেন নাম্বার 14। My neighbors were serious injured in the car accident. কিছুক্ষণ আগেই আমরা এই কনসেপ্টের একটা কোয়েশ্চেন তোমাদেরকে বললাম, খুব ভালো করে মনে রাখবে যে অক্সিলারি ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অথবা ভিটি ফর্ম। তাহলে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব যাই বলো, অক্সিলারি ভার্ব, বি ভার্বটা অক্সিলারি ভার্বের মধ্যেই পড়ে। তাহলে অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অথবা ভার্বের ভিটি ফর্ম। এবার একটুখানি বলে রাখি, ভার্বের ভিটি ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, আর পাস্ট পার্টিসিপল ফর্ম মানে হচ্ছে সেটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ ভিটি ফর্ম মানে সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। কেমন? আবার এই কনসেপ্টটাও আবার যে ভুল সেটাও পরে বলবো, কারণ দেখো অ্যাডভাইস, অ্যাডভাইজের ভিটি ফর্ম হচ্ছে অ্যাডভাইজড, এডিভিআইএসইডি, তাহলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ ফর্মে ইউজ করা হয় না, তখন ইউজ করতে হয় অ্যাডভাইসেবল। যেমন পানিশড হতে পারে, পানিশড ক্রাইম হয় না, তখন হবে পানিশেবল ক্রাইম। এগুলো সবসময় অ্যাপ্লাই করে দেওয়া যাবে না, এক্সেপশনও আছে। বেশ, আমরা আমাদের কোয়েশ্চেনেতে আবার ফিরে আসছি। দেখো, তাহলে ওয়্যার অক্সিলারি ভার্ব বা বি ভার্ব যাই বলো, তাহলে সিরিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই তো? সিরিয়াসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ইনজিওর্ড হচ্ছে ভিটি ফর্ম। তাহলে এই অ্যাডজেক্টিভ ইউজ করা যাবে না, তাহলে এখানে কাকে আসতে হবে? আসতে হবে অ্যাডভার্বকে, তাই তো? এখানে আসতে হবে অ্যাডভার্বকে।
তাহলে সিরিয়াস এর অ্যাডভার্ব হচ্ছে সিরিয়াসলি। সো the answer should be seriously injured. কেমন? অর্থাৎ অপশন 3 is the right answer. ক্লিয়ার? বেশ, তাহলে এই স্ট্রাকচার দিয়ে আমরা অনেকগুলো কোয়েশ্চেন কারেকশন করতে পারবো। নেক্সট আসছে, দেখো এই যে পার্টটা আন্ডারলাইন করা নেই মানে এই পার্টটাতে কোনো ভুল নেই, একদম নিশ্চিত হয়ে যাও। সুতরাং ওই পার্টটা বাদ দিয়ে ভাবো। এবার পার্টটা বাদ দিয়ে ভাবো মিনস সেন্টেন্সটাকে পড়তে হবে, নাহলে পরের পার্টটাকে আনসার করতে পারবে না। দ্য আর্ট হিস্টোরিয়ান আর্গুড দ্যাট, কোন টেন্সে আছে? পাস্টে আছে, দেখো তাই তো, তাহলে এটা পাস্ট টেন্সে আছে। বাকিটা পড়ে নেই, এখানে কি আছে? হ্যাজ বিন আছে, তাহলে আর্গুড যদি হয় তাহলে এটা হ্যাজ হওয়ার কথা না, তাহলে ইট শুড বি হ্যাড। তাহলে আনসার হবে অপশন 1, অর্থাৎ হ্যাড বিন গ্রেটলি আন্ডার এস্টিমেটেড। একটা জিনিস খেয়াল করে দেখো, আমি আগের কোয়েশ্চেনটাতে কি বললাম, তাহলে রিলেটেড কোয়েশ্চেনগুলো কিভাবে আছে দেখো, তার সঙ্গে এটা রিলেট হয়ে গেছে। আমি কি বললাম? অক্সিলারি ভার্ব বা বি ভার্ব, অ্যাডভার্ব V3। যদি এখানে কোয়েশ্চেনটা হ্যাজ এর জায়গায় হ্যাড হয়েছে বাট ওই প্রসঙ্গে আসছে না দেখো, তাহলে এটা অক্সিলারি। দেখো গ্রেটলি আন্ডার এস্টিমেটেড, সেম কনসেপ্টের কোয়েশ্চেন এখানটাতে পেলাম। তাহলে এটা কেন গ্রেটলি হয়েছে? না এই কনসেপ্টের জন্য গ্রেটলি হয়েছে। তাহলে এখানে আনসার এই পার্টটা না, আনসার বা এই পার্টটা, যেহেতু এটা পাস্টের জন্য এটা পাস্ট। বাট আমি এই কনসেপ্টটা এই কারণেই বললাম যে যেহেতু এটা এক্ষুনি ডিসকাস করলাম তোমাদেরকে, তাহলে এটা হয়, তার কারণ হচ্ছে এটাই। বোঝা গেল? বেশ, তাহলে আমরা ক্লাসটা এই পর্যন্ত স্টপ রাখছি। থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ সাবস্ক্রাইব and like us and wait for the next class. Thank you very much. Tata.